তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তো তোমাদের বলেই দিয়েছি যে জিকে নিয়ে চাপ নিও না। কেননা জিকের জন্য আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিয়েছি, সেই পিডিএফগুলো তুমি ভালো 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 করে পড়ো এবং বারবার করে রিভিশন করো। ওই যে উৎসব রিলেটেড পিডিএফ, তারপরে তোমার হচ্ছে জনগণনা, শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, তারপরে তোমার হচ্ছে এবার যে অলিম্পিক হলো, প্যারা অলিম্পিক, ঠিক আছে। এই টপিকগুলো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কিছু দিয়েছি আমি, সেইগুলোই বারবার করে বলছি, তুমি ওইগুলো পড়ে রিভিশন করো। আর এইদিকে দেখো, এই যে 2023-24 জিডির যে এক্সামটা হয়েছিল, সেই বিগত বছরের প্রশ্নপত্রগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেবো। ব্যাস এইটুকুনাই তুমি করো, জিকেতে ভালো স্কোর করতে পারবে। একটু ভরসা রেখে আমার কথা মতো তুমি পড়ে নাও, ঠিক আছে। অনেকেই হয়তো পড়ে ওই পিডিএফগুলো পড়ে মুখস্থ করে নিয়েছে। এবার এই পিবিআরস এর প্রশ্নগুলো একটু চটপট চলো আমরা একটু রিভিশন করে নিই। আজকেও দেখো আমি 50টা মতো প্রশ্ন রেখেছি, ঠিক আছে। একটু দেখে নাও। চলো, প্রথম প্রশ্ন দেখো কি এসেছিল। বলছে 2018 সালে ভারতনাট্যমে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে জিতেছে? সঠিক উত্তর কি হবে? রাধা শ্রীধর। রাধা শ্রীধর, যিনি 2018 সালে ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। তাহলে রাধা শ্রীধর কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত বলো? ভারতনাট্যম। কি হবে সঠিক উত্তর? ভারতনাট্যম। দেখো আরও কিছু বিশিষ্ট ব্যক্তিরা যারা এই ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, যেমন টি বালা সরস্বতী সর্বপ্রথম, মাথায় রাখবে সর্বপ্রথম টি বালা সরস্বতী 1955 সালে এই ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। তারপরে স্বামীনাথ পিল্লাই, শান্তারাও, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ইন্দ্রাণী রহমান, নির্মলা রামচন্দ্রন, সরোজা বৈদ্যনাথ, নতর্কি নটরাজ, গীতা চন্দন, রমা বৈদ্যনাথ, বসুন্ধরা দোরাস্বামী, মীনাক্ষী চিত্তারঞ্জন আর জয়লক্ষ্মী ঈশ্বর প্রমুখ। এই সকল ব্যক্তিগণের নাম কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে, কারণ এনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা ভারতনাট্যমের জন্য কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। এবার দেখো এই ভারতনাট্যম, ভারতনাট্যম হচ্ছে দোষিয়াত্তম নামেও পরিচিত। কি বললাম বস? ভারতনাট্যম দোষিয়াত্তম নামেও পরিচিত। এটা কোন রাজ্যের ভারতনাট্যম? তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য, মানে শাস্ত্রীয় লোকনৃত্য, ঠিক আছে। ভারতনাট্যমের জন্য দেখো, ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত কিছু শব্দ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এই যে আলারিপ্পু, জাতিস্বরম, শব্দম, বর্ণম, পদম, জাওয়ালিয়া, তিল্লানা, এই শব্দগুলো কিন্তু সবই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নৃত্যের বিভিন্ন শব্দ, এগুলো কিন্তু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন বলছি, দেখো নিম্নলিখিত কোন গুপ্ত শাসকের তার বলছে সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ান বলে অভিহিত করা হয়? তুমি এই তথ্যটা দেখেই বুঝতে পারবা যে ভারতীয় নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে, তাই না? প্রশ্ন ওটা ঘুরিয়ে দিক, কিন্তু তুমি এই পয়েন্টটা দেখে কিন্তু অ্যান্সার করতে পারবা। তার সাথে দেখে নাও, ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্য বা কৌটিল্যকে, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, ভারতের রক্ষাকারী স্কন্দগুপ্ত, মাথায় রাখবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, ভারতের শান্তি মানব বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে, ভারতের পক্ষী মানব মানব হলেন সেলিম আলী, ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে, আর ভারতের দেখো জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, ঠিক আছে। এগুলো একটু অবশ্যই মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছে, দেখো অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে পরে শিখার রঙটা কেমন হবে? সঠিক উত্তর কেমন হবে? সাদা রঙ হবে, মাথায় রাখবে। অক্সিজেনের উপস্থিতিতে, মানে বাতাসে যদি আমরা ম্যাগনেসিয়ামের ফিতাটা পোড়াই বা জ্বালাই, তাহলে সেক্ষেত্রে যে শিখার রঙটা হবে সাদা রঙের, ঠিক আছে। সাদা রঙের ছাই পাওয়া যাবে, ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যেটা সাদা রঙের ছাই, ঠিক আছে। এবার দেখো আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নাও, যে বাতাসে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে আর্সেনিককে যদি জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে নীল রঙের শিখা উৎপন্ন হবে। বাতাসে মানে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা স্ট্রান্টিয়াম, একটু দেখে নাও, স্ট্রান্টিয়ামকে জ্বালাই, তাহলে পরে গাঢ় লাল রঙের শিখা উৎপন্ন হবে। টেলুরিয়ামকে জ্বালালে পরে ফ্যাকাশে সবুজ বর্ণের শিখা উৎপন্ন হবে। থ্যালিয়ামকে জ্বালালে পরে উজ্জ্বল সবুজ বর্ণের শিখা উৎপন্ন হবে। নীল দস্তাকে জ্বালালে পরে সবুজ রঙের শিখা উৎপন্ন হবে। এগুলো একটু মাথায় রাখবে। দেখো জনগণনা রিলেটেড আমি কিন্তু তথ্য তোমাদের করিয়েই দিয়েছি, তাও দেখো একটু রিভিশন করে নাও। 10 বছর পর পর জনগণনা হয়, প্রথম হয় 72-এ, মাথায় রাখবে। আর সম্পূর্ণ বললে, যদি প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল 81-তে, 10 বছর অন্তর অন্তর হয়ে থাকে। জনগণনার ইতিহাসে 2011 সাল হচ্ছে 15তম। কি বললাম বস? ভালো করে বোঝো। জনগণনার ইতিহাসে 2011 সালটা 15তম, কিন্তু স্বাধীনতার পরে স্বাধীনতার পরে স্বাধীন ভারতের ইতিহাসে যদি কথা বলে, তাহলে 2011 সালটা কিন্তু 7তম, ঠিক আছে। বলছে দেখো, প্রথম সেন্সাস কমিশনার কে ছিল? মানে প্রথম যে জনগণনা হয়েছিল, তখন সেই সময় কমিশনার ছিলেন শ্রী চন্দ্রমৌলি। 2011 সালে যে জনগণনাটা হয়েছিল, তার স্লোগানটা কি ছিল? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। দেখো এই যে তথ্যগুলো, এগুলো আমি তোমাদের 2023-এর যে এক্সামটা মানে হয়েছিল, সেই প্রশ্নগুলোই কিন্তু এক্সাম হওয়ার পরপরেই, মানে 2024-এর এক্সামের আগেই কিন্তু আমি এগুলো তোমাদের করিয়ে দিয়েছিলাম। তার মানে তুমি বুঝতেই পারছো যে দাদা, তুমি 23-এর পরে মানে 24-এর এক্সামের আগে
যে তোমাদের যে এক্সামটা হয় সেই এক্সামের জন্য আমি যেভাবে তোমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করিয়ে দিয়েছিলাম, তুমি বুঝতেই পারছো যে এখান থেকে কত প্রশ্ন তোমাদের কমন এসছে। যারা আমাদের পুরনো মানে আর কি স্টুডেন্ট রয়েছো, যারা দেখছো, তোমরা তো বুঝতেই পারছো এগুলো কিন্তু অনেক আগেকার পিডিএফ, আমি তোমাদের অনেক আগেই করিয়ে দিয়েছি, এখন শুধু একটু রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আমি কেমন ডিটেলসে তোমাদের করিয়ে দিয়েছিলাম। তাহলে সেখান থেকে অনেকেই অনেক মানে কি বলবো, আগেরবার যারা 24-এর মানে পরীক্ষা দিয়েছো শুরুতে, তোমরা বুঝতেই পারছো যে এখান থেকে প্রায় 17টা 15টা 16টা কোনো শিফটে 18টাও প্রশ্ন কমন তুলে দিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, ঠিক একই রকম দেখবা এইগুলোও কিন্তু কাজে লাগবে। এগুলো আমি অনেক আগে করিয়েছিলাম বলে মনে করো না যে এগুলো কাজে লাগবে না, এখনও কাজে লাগবে। ঠিক আছে, একটু ভালো করে রিভিশন করে নিবা। তাহলে কি বললাম দেখো, হ্যাঁ, জনগণ 2011 যে স্লোগানটা ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ, ভারতের সাক্ষরতার হার দেখো, ভারতের যদি বলে শুধু ভারতের সাক্ষরতার হার বলে 74.04%, আর মাথায় রাখবে ভারতের মহিলা সাক্ষরতার হার 65.46%, পুরুষ সাক্ষরতার হার বলে 82.14%। লিঙ্গানুপাতটা দেখে নাও, দেখো লিঙ্গানুপাতটা যদি বলে দেখো মাথায় রাখবে 943 জন মহিলার প্রতি 1000 জন পুরুষ। ঠিক আছে, শিশু লিঙ্গানুপাত 914 জন, 914 জনের প্রতি 1000 জন পুরুষ মাথায় রাখবে। ঠিক আছে, মানে 914 জন মহিলা শিশুর প্রতি আর কি 1000 জন পুরুষ শিশু। জনঘনত্ব দেখে নাও, জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিমিতে 382 জন। কি বললাম, প্রতি বর্গ কিমিতে 382 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 17.64 মানে 64%। ঠিক আছে, 17.64%। আর বৃহত্তম দেখো, জনঘনত্বের দিক থেকে যদি বৃহত্তম রাজ্য বলে সেটা হবে বিহার, আর জনঘনত্বের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, একটু রিভিশন হয়ে গেল। এগুলো অবশ্যই আমি তোমাদের যে জনগণনার ট্রফিক করেছি তার মধ্যেই সব পেয়ে যাবা। বলছে কোন দেশটি তোমার হচ্ছে লুসোফোনিয়া গেমসের অংশ নয়। তাই লুসোফোনিয়া গেমসের অংশ নয় হচ্ছে জার্মানি মাথায় রাখবে। পর্তুগাল, চীন, ভারত এগুলো কিন্তু সবই হচ্ছে লুসোফোনিয়া গেমসের অংশ। তো দেখে নাও, অ্যাসোসিয়েশন অফ পর্তুগিজ স্পিকিং অলিম্পিক কমিটির দ্বারা এই গেমসটা অনুষ্ঠিত হয়। লুসোফোনিয়া গেমসের প্রথম সংস্করণ হয়েছিল 2006 সালে মাথায় রাখবে। 2006 সালে হয়েছিল কোথায়, চীনের ম্যাকাওতে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমস প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। কি বললাম, লুসোফোনিয়া গেমস প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। ঠিক আছে, বলছে দেখো ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। 324 নং ধারায় মাথায় রাখবে। কত নং ধারায় বস, 324 নং ধারায় নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। কত নাম্বার পার্টের মধ্যে পড়ছে, এক্সবি। ঠিক আছে, এক্সবি মানে 15তম অংশ বা পার্টের মধ্যে পড়ছে। দেখো 325 আর 29, 325 থেকে 29 নং ধারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে কাজ করে। ঠিক আছে, 325 নং ধারাটা দেখে নাও। 325-এ রয়েছে যে কোনো ব্যক্তি ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে একটি বিশেষ ভোটারের তালিকার অন্তর্ভুক্তির জন্য দাবি করতে পারে না। ঠিক আছে, দেখো 26-এ বলছে কি, 326-এ বলছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন। কি বললাম, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের কথা বলা আছে 326 নং ধারায়। 327 নং ধারায় আইনসভার নির্বাচনের বিষয়ে সংসদের ক্ষমতার কথা বলা হয়েছে। 328 নং ধারায় নির্বাচন সংক্রান্ত বিধানের জন্য একটি রাজ্যের আইনসভার ক্ষমতার কথা বলা হয়েছে। 329 নং ধারায় তোমার হচ্ছে নির্বাচনী বিষয়ে আদালতের ক্ষমতার বিধানের কথা বলা হয়েছে। এই তথ্যগুলো কিন্তু অবশ্যই দেখে নিবা। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে জাতীয় আয় গণনা করার সময় ড্যাশকে একটি ফ্যাক্টর হিসাবে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে রপ্তানিকে। কি বললাম, জাতীয় আয় গণনা করার সময় রপ্তানিকে একটি ফ্যাক্টর হিসাবে গ্রহণ করা হয়। দেখো জাতীয় আয় হলো সাধারণত এক বছরের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য। কি বললাম, জাতীয় আয় হলো সাধারণত এক বছরের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্যটাই কিন্তু তোমার জাতীয় আয়। দেখো জাতীয় আয় সমান কি, জাতীয় আয় সমান হচ্ছে ভোগ্য বস্তুর ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয় যোগ শুল্ক মানে শুদ্ধ রপ্তানি। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে তথ্যগুলো। বলছে দেখো কোন উৎসবটি আসামের কামাখ্যা দেবী ঋতুস্রাবকে চিহ্নিত করে, সেটা হচ্ছে অম্বুবাচী মেলা বা আমেটি উৎসব। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবা, অম্বুবাচী মেলা না দিয়ে যদি আমেটি উৎসব দেয় এটা কিন্তু তুমি সঠিক করে আসবা। ঠিক আছে, দুটোই কিন্তু একই। তা বলছে দেখো তার সাথে দেখে নাও ওয়াঙ্গালা উৎসব, এটা হচ্ছে গারো উপজাতি দ্বারা পালিত একটি ফসলের উৎসব যা মেঘালয় ও আসাম রাজ্যে পালিত হয়। দুটো রাজ্যে কিন্তু, মেঘালয় ও আসাম রাজ্যেই কিন্তু ওয়াঙ্গালা উৎসব, যেটা গারো উপজাতিদের দ্বারা পালিত একটা ফসল কাটার উৎসব। দেখো চাপচারকুট উৎসব, কি বললাম, চাপচারকুট উৎসবটা হচ্ছে মিজোদের দ্বারা পালিত একটি ফসলের উৎসব যা মিজোরাম রাজ্যে পালিত হয়। ঠিক আছে, মাথায় রাখবে। দেখো মোয়াটসু, কি বললাম, মোয়াটসু উৎসব, এটা হচ্ছে নাগা উপজাতি দ্বারা পালিত একটি নাগাল্যান্ডের উৎসব। তাহলে এই মোয়াটসু উৎসব কোথাকার, নাগাল্যান্ডের। মাথায় রাখবে কোন উপজাতিদের দ্বারা পালিত হয়, নাগা উপজাতি দ্বারা পালিত হয়। দেখো আসামের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব কি,
আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বিহু। বিহু যেটা কৃষি উৎসব, মাথায় রাখবে। বলছে দেখো পরে প্রশ্ন যে কোন শিল্প ট্রানজিস্টার সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত পণ্যকে কভার করে? বুঝতেই পারছো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, তাই না বস? এবার দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো ভিলাই ইস্পাত কারখানাটি রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছিল। কোথায় এটা? ছত্তিশগড়ের দুর্গ জেলায়। কি বললাম? ভিলাই ইস্পাত কারখানাটি রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছিল ছত্তিশগড়ের দুর্গ জেলাতে। তথ্য প্রযুক্তি শিল্প তোমার হচ্ছে সূর্যোদয় শিল্প নামেও পরিচিত। কি বললাম? ভালো পয়েন্ট, মাথায় রাখবে। তথ্য প্রযুক্তি শিল্পকে সূর্যোদয় শিল্পও বলা হয়ে থাকে। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি উড়িষ্যায় অবস্থিত। এটি ভারতের রাষ্ট্রায়ত্ত প্রথম ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট। কি বললাম? ভারতের রাষ্ট্রায়ত্ত প্রথম ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট হচ্ছে রাউরকেল্লা ইস্পাত কারখানা, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। দেখো 1651 সালে ইংরেজরা প্রথম হুগলি নদীর তীরে কারখানা স্থাপন করেছিল। তার সাথে মাথায় রাখবে বোকারো স্টিল প্লান্ট কোন রাজ্যে? দেখো এই এক একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। বোকারো স্টিল প্লান্টটা ঝাড়খণ্ডে, সালটা অতটা মাথায় না রাখলেও হবে, তুমি শুধু দেখে নাও যে এই কোন শিল্পগুলো কোন রাজ্যে অবস্থিত সেটা দেখে নাও। বোকারো স্টিল প্লান্ট হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে সালেম স্টিল প্লান্ট হচ্ছে তামিলনাড়ু, দুর্গাপুর স্টিল প্লান্ট হচ্ছে পশ্চিমবঙ্গের তোমার এই বর্ধমান জেলায় রয়েছে। তার সাথে মাথায় রাখো 1959 সালে যুক্তরাজ্যের সহযোগিতায় কিন্তু এটি মানে প্রতিষ্ঠিত বা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, 1959 সালটা গুরুত্বপূর্ণ। যারা ডব্লিউবিপি কেপি প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু এই সব টাইপের প্রশ্ন কিন্তু দেখবা পরীক্ষায় দেখতে পাবা। ঠিক আছে, তোমাদেরও কিন্তু আমি ক্লাস করে দিচ্ছি। আর যারা আমাদের দেখো ডব্লিউবিপি এবং কেপির জন্য যুক্ত আছো তোমাদের কিন্তু বস আমি দেখো এই যে তোমাদের জিডির এক্সামটা হয়ে গেল, এরপরেই কিন্তু তোমাদের বাকি ক্লাসগুলো আমি করিয়ে দেবো। কোনো চাপ নিতে হবে না তোমাকে। ঠিক আছে, শুধু আমার সঙ্গে জুড়ে থাকো, দেখবা ভালো স্কোর করতে পারবা। তার সাথে দেখে নাও যে ফুটলুজ শিল্পের উদাহরণ কোনটা? কম্পিউটার চিপ। তাহলে কি বললাম? কম্পিউটার চিপ, এটা একটা ফুটলুজ শিল্পের উদাহরণ। 2022 সাল অনুযায়ী ভারতের 11টি মহারত্ন, 13টি নবরত্ন, 73টি মিনি রত্ন রয়েছে। ঠিক আছে, 2024-এরটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি কার মনে আছে কিনা। 2024-এ কতগুলি মহারত্ন, কতগুলি নবরত্ন আর কতগুলি মিনি রত্ন রয়েছে, এটা একটু কমেন্টে জানাও। দেখো বলছে নিচের কোনটি সিলেন টেরাটা পর্বের উদাহরণ নয় বলেছে। ভালো করে বোঝো, প্রশ্ন ভালো করে আগে দেখে নিবা। বলছে নিচের কোনটি সিলেন টেরাটা পর্বের উদাহরণ নয়। দেখো সিলেন টেরাটা কি? সিলেন টেরাটা মানে নিডারিয়া, মাথায় রাখবে। সিলেন টেরাটারই বর্তমান নাম হচ্ছে নিডারিয়া। প্রায় 90% সামুদ্রিক প্রজাতি এই নিডারিয়া শ্রেণীর অন্তর্গত, যেমন জেলিফিশ, প্রবাল, হাইড্রা, সি অ্যানিমল, এগুলো সবই কিন্তু নিডারিয়া পর্বের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার অপশনে অন্য কিছু ছিল হয়তো, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তুমি এগুলো মাথায় রাখবা যে জেলিফিশ, প্রবাল, হাইড্রা, সি অ্যানিমল এগুলো সবই হচ্ছে নিডারিয়া পর্বের মধ্যে পড়ছে। এবার দেখো এই জীবের শ্রেণীবিন্যাসকে দেখো, মাথায় রাখবে যে আর এইচ হুইটেকার তোমার এই জীবের শ্রেণীবিন্যাসকে জীব জগৎকে 5টি রাজ্য বা কিংডমে ভাগ করেছিল। এটা গুরুত্বপূর্ণ তথ্য। কত সালে? 1969 সালে আর এইচ হুইটেকার জীব জগৎকে 5টি রাজ্য বা কিংডমে ভাগ করেছিল। আর এটা একটু দেখে নিও যে জীবের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো দেখে নিও। হ্যাঁ, ধরো পরীক্ষা এমন চলে আসতে পারে যে নিম্নলিখিত কোন ক্রমটি জীবের শ্রেণীবিন্যাসের সঠিক ধাপ। সবার প্রথমে দেখে নিবা রাজ্য, তার থেকে গিয়েছে পর্ব থেকে শ্রেণী থেকে বর্ণ থেকে গোত্র থেকে গণ থেকে প্রজাতি। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। মানে বড় রাজ্যতে সব থেকে ছোট, তারপরে হচ্ছে পর্ব পড়ছে, তার থেকে বড় হচ্ছে শ্রেণী থেকে বড় বর্গ থেকে বড় হচ্ছে গোত্র থেকে গণ থেকে প্রজাতি। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। এই ততটা মাথায় রাখবে যে আর এইচ হুইটেকার 1969 সালে জীব জগৎকে 5টি রাজ্য বা কিংডমে ভাগ করেছে। সেই 5টি রাজ্য বা কিংডম একটু দেখে নাও। মোনেরা, প্রোটেস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। দেখো মোনেরার মধ্যে পড়ছে সকল প্রকারের ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ, শৈবাল, এগুলো কিন্তু মোনেরার মধ্যে পড়ছে। প্রোটেস্টার মধ্যে রয়েছে অ্যামিবা, ডায়াটম। ফানজাইয়ের মধ্যে পড়ছে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম এইগুলো। আর দেখো প্লান্টির মধ্যে পড়ছে উন্নত সবুজ উদ্ভিদ, যে কোনো সবুজ উদ্ভিদ না, যে উন্নত মানে ইউক্যারিওটিক কোষযুক্ত সবুজ উদ্ভিদরা সবই কিন্তু প্লান্টির মধ্যে পড়ছে, উদ্ভিদ জগৎ আর কি। আর এটা হচ্ছে প্রাণী জগৎ। ঠিক আছে, অ্যানিমেলিয়া মানে প্রাণী জগৎ, যার মধ্যে পড়ছে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ড প্রাণী এবং মেরুদণ্ড প্রাণী, সমস্ত মেরুদণ্ড প্রাণীরাই কিন্তু এই অ্যানিমেলিয়া বা প্রাণী জগতের মধ্যে পড়ছে। দেখো পরে প্রশ্ন বলছে যে একটি ড্যাশ হলো মানে প্রবাহিত জলকে বাধা দেয়, যা প্রায়ই একটি জলধারা, হ্রদ বা বদ্ধ জলাধারা সৃষ্টি করে, সেটা হচ্ছে বাঁধ। বুঝতেই পারছো একটি বাঁধ কী করে? প্রবাহিত জলকে বাধা দেয়, তাই না? যা প্রায়ই একটি জলধারা সৃষ্টি করছে, হ্রদ বা তোমার হচ্ছে বদ্ধ জলাধারা সৃষ্টি করছে, তাই না? দেখো এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও যে নদী তার প্রবাহ পথে অবস্থিত বাধাগুলিকে এড়িয়ে চলার জন্য অনেক বড় বড় বাঁক নিয়ে এঁকে বেঁকে অগ্রসর হয়। এই বড় বড় বাঁকগুলিকে নদী বাঁক বা মিয়েন্ডার বলে। ভালো তথ্য মাথায় রাখবে। এটা
এক মিনিট, এক মিনিট, দেখো বস, এটা কিন্তু দেখো এই যে তথ্যটা দিয়েছিলাম না, এটা কিন্তু 2024-এর কোনো একটা শিটে তুমি দেখবা পেয়ে যাবা এসেছে। এগুলো কিন্তু 2024-এ যে তোমাদের এক্সামটা হয় তার আগেই কিন্তু এগুলো সব মানে 23-এ প্রশ্ন আগেই কিন্তু আমি রিভিশন করিয়ে দিয়েছিলাম। যারা আমাদের পুরোনো ক্লাসগুলো করে নিয়েছো তোমরা বুঝতেই পারছো। মানে অনেক প্রশ্ন হুবহু কমন এসছে, প্রত্যেকটা শিফটে 15 থেকে 16টা করে প্রশ্ন, কোনো কোনো শিফটে 18টা করে প্রশ্ন কমন এসছে, তাই না বাস? তুমি যদি মানে কি বলবো, যদি একটু ভালো করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে, মানে আমার ক্লাসগুলো করে থাকতে, তাহলে তুমি নিজেই বুঝতে পারতে যে দাদা সত্যি বলছে কি মিথ্যে বলছে। এগুলো কিন্তু মাথায় রাখবে যে এটা ভালো তথ্য, যে নদী তার প্রবাহ পথে অবস্থিত বাধাগুলিকে এড়িয়ে চলার জন্য অনেক বড় বড় বাঁক নিয়ে এঁকে বেঁকে অগ্রসর হয়। এই বড় বড় বাঁকগুলিকে নদী, বাঁক বা মিয়েন্ডার বলে, ঠিক আছে? তার সাথে দেখো যে ভারত তথা বিশ্বের দীর্ঘতম নদী বাঁক হচ্ছে হীরাকুদ। কি বললাম? ভারত তথা বিশ্বের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ, যেটা উড়িষ্যা রাজ্যে রয়েছে। মোট দৈর্ঘ্যটা একটু দেখে নিও, তোমার হচ্ছে 25.79 মানে 79 কিমি, ঠিক আছে? আর এটা এই বাঁধটা মহানদী নদীর উপরে কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে? তার সাথে দেখে নাও, হ্যাঁ বলছে ভারত তথা বিশ্বের প্রাচীনতম বাঁধ হচ্ছে কাল্লানাই বাঁধ। কি বললাম? ভারত তথা বিশ্বের প্রাচীনতম বাঁধের নাম হচ্ছে কাল্লানাই বাঁধ, যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। চোল রাজার আমলে নির্মিত হয়েছিল, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? দেখো চোল রাজা তোমার হচ্ছে মাথায় রাখবে করিকালান দ্বারা এই তোমার হচ্ছে নির্মাণ করা হয়েছিল গ্র্যান্ড অ্যানিকট, ঠিক আছে? এই তথ্যটা একটু মাথায় রাখবা যে চোল রাজা করিকালান দ্বারা নির্মিত গ্র্যান্ড অ্যানিকটটা, ঠিক আছে? চলো পরে তথ্যটা দেখো, বলছে পুষ্টি যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে ড্যাশ পুষ্টি বলে। মাথায় রাখবে, এখানে তুমি বুঝতেই পারছো যে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে সেটা হচ্ছে মৃতজীবী পুষ্টি, যাকে বলা হয় স্যাপ্রোট্রপিক। এই নামটাও মাথায় রাখবে, মৃতজীবী পুষ্টিকে কিন্তু স্যাপ্রোট্রপিকও বলা হয়। দেখে নাও এক্সট্রা কিছু, দেখো যে পদ্ধতির দ্বারা কঠিন ও জটিল খাদ্যবস্তু গ্রহণের মাধ্যমে পুষ্টি উৎপন্ন হয় তাকে হ্যালোজয়িক পুষ্টি বলে। আর এই পদ্ধতিতে পুষ্টি বস্তু আর কি গ্রহণ করে তোমার মানুষ, উদাহরণ হচ্ছে কি মানুষ। হ্যালোজয়িক পুষ্টি পদ্ধতি দেখা যায় মানুষের, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও, বলছে যে পুষ্টি পদ্ধতিতে একটি প্রাণী অপর একটি প্রাণীর সহাবস্থান থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে মিথজীবী পুষ্টি বলা হয়। মিথজীবী পুষ্টি, বুঝতেই পারছো যে একটি প্রাণী অপর একটি প্রাণীর সহাবস্থান থেকে পুষ্টি সংগ্রহ করে থেকে মিথজীবী পুষ্টি বলে। যেমন রোঘারা, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং শিম্ব জাতীয় গাছের মূল নোডিউল, ঠিক আছে? মাথায় রাখবে এদের মধ্যে কিন্তু মিথজীবীর সম্পর্ক লক্ষ্য করা যায়। অন্যদিকে দেখে নাও যে অন্য জীবদেহ অর্থাৎ আশ্রয়দাতা থেকে পুষ্টিরস নিয়ে পুষ্টি সম্পূর্ণ করে তাদেরকে পরজীবী বলা হয়। যেমন স্ক্যাবিস, উকুন, স্বর্ণলতা, এগুলো কিন্তু সবই পরজীবীর উদাহরণ। আচ্ছা মিথজীবীর উদাহরণটা একটু দেখে নাও, মিথজীবী কোনগুলো? যেমন ইউগ্লিনা, অ্যাগারিকাস, এরা কিন্তু মিথজীবী, ঠিক আছে? বলছে দেখো মাদার অফ মোহিনীঅট্টম ড্যাশের উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চিত্র। মাথা রাখবে মাদার অফ মোহিনীঅট্টম হলো কলামণ্ডলম কল্যাণী কুট্টি আমার জীবন ও অবদানের উপর ভিত্তি করে একটি তথ্য কাহিনী চিত্র। তা দেখো এই তোমার মোহিনীঅট্টমের দুইটি উল্লেখযোগ্য তথ্যসূত্র গ্রন্থ রয়েছে, এটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে মোহিনীঅট্টমের দুইটি উল্লেখযোগ্য তথ্যসূত্র গ্রন্থ, একটা হচ্ছে ব্যবহারমালা আর একটা হচ্ছে ঘোষা আত্রা। তো দেখো এই যে বলছে যে মাঝা মাগলাম নারায়ণ লিখিত ব্যবহারমালা। ব্যবহারমালা কার লেখা? মাঝা মাগলাম নারায়ণের লিখিত। আর ঘোষা আত্রা হচ্ছে কুঞ্জন নামবিয়া কর্তৃক লিখিত। এই দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তার সাথে দেখো যে মোহিনীঅট্টমের সাথে দুইটি ধ্রুপদী নৃত্যশৈলীর মিল রয়েছে, ভারতনাট্যম আর কথাকলিকের কিন্তু অনেকাংশে মিল রয়েছে। আচ্ছা মোহিনীঅট্টমে তোমার রূপায়ণ হয়েছিল তাঞ্জাবুর চতুষ্টকের অন্যতম তোমার হচ্ছে ভাদি ভেলুর রাজা সাতি তিরুনলের রাজসভায়, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখবে। পরে প্রশ্ন দেখো যে বাজেট নথিগুলি মোট ব্যয়কে ড্যাশে শ্রেণীবদ্ধ করে। বাজেট নথিগুলির মোট ব্যয়কে পরিকল্পনা ও অপরিকল্পনা ব্যয়ে শ্রেণীবদ্ধ করে। তো এবার দেখে নাও পরিকল্পনা ব্যয়টা কি? মাথায় রাখবে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, নির্দিষ্ট কার্যসূচি ও প্রকল্পের জন্য ব্যবহারকৃত তোমার হচ্ছে তহবিলকেই কিন্তু বোঝায় পরিকল্পনা ব্যয়। আবার বলছি, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, নির্দিষ্ট কর্মসূচি ও প্রকল্পের জন্য বরাদ্দকৃত তহবিলকেই কিন্তু তোমার পরিকল্পনা ব্যয় বলে। আর অপরিকল্পনা ব্যয় হচ্ছে সরকারের নিয়মিত ব্যয়, বেতন, পেনশন, ঋণ, সেবা এবং রক্ষণাবেক্ষণের খরচের মতো সাধারণ ব্যয়কে কিন্তু এগুলো সবই কিন্তু অপরিকল্পিত ব্যয়ের মধ্যে পড়ে। পরীক্ষায় দিয়ে দিল নিম্নলিখিত কোনটি অপরিকল্পিত ব্যয় নয়, এমন দিয়ে দিল, ঠিক আছে? এখান থেকে তিনটে তুলে আর একটা অন্য কিছু তুলে দিল। বিষয়টা বুঝতে পারছো? এইগুলো সব কিন্তু দেখে নিও। বলছে দেখো H2SO4 হলো ড্যাশের রাসায়নিক সূত্র, মানে রাসায়নিক কার রাসায়নিক সূত্র বলো? অয়েল অফ ভিট্রিয়ল, অপশনে দেওয়া ছিল অয়েল অফ ভিট্রিয়ল। তা মাথায় রাখবে এটা
না দিয়াতে এটা হচ্ছে রাসায়নিক নাম, এটা তোমার হচ্ছে না দিয়েও যদি বলা হয় সালফিউরিক অ্যাসিড তাহলে কিন্তু সঠিক উত্তর H2SO4 বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। আবার সালফিউরিক অ্যাসিডকে কিন্তু অয়েল অফ ভিট্রিয়লও বলা হয়, যাকে রসায়নের রাজা বলা হয়। তাহলে রসায়নের রাজাকে H2SO4 মাথায় রাখবে। তার সাথে দেখে নাও FeSO4 ফেরাস সালফেট যাকে আমরা বলি গ্রিন ভিট্রিয়ল, CuSO4 কপার সালফেট যাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। তারপর দেখো FeO3 ফেরিক অক্সাইড যাকে রুজ বলা হয়, মাথায় রাখবে। আর কয়েকটা আছে দেখে নাও NaHCO3 যাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং পাউডার, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়, ঠিক আছে, বাইকার্বনেট না দিয়ে এখানে তোমার যদি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেয় তাহলেও কিন্তু সঠিক উত্তর যে বেকিং পাউডারের রাসায়নিক নাম, ঠিক আছে। তারপর দেখো COSO4 যাকে বলা হয় কোবাল্ট সালফেট, ঠিক আছে, রেড ভিট্রিয়ল বলা হয়। আর CaSO4 দেখো ক্যালসিয়াম সালফেট যাকে জিপসাম বলা হয়। আর ZnSO4 হচ্ছে জিঙ্ক সালফেট যাকে হোয়াইট ভিট্রিয়লও বলা হয়। নামগুলো একটু দেখে নিবা। পরে এই প্রশ্নটা বলছে দেখো প্রদত্ত শিল্পের মধ্যে চুনাপাথর হলো ড্যাশের কাঁচামাল। তা চুনাপাথর দেখো তুমি সহজেই বলতে পারবে অপশন দেখলে, চুনাপাথর কি সিমেন্টের প্রধান কাঁচামাল, এটা সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় চুনাপাথর। এই চুনাপাথরের সংকেত এবং রাসায়নিক নামটা মাথায় রাখবে। চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ঠিক আছে। দেখো টেক্সটাইল এবং পেইন্ট শিল্পে তোমার এই চুনাপাথর ব্যবহৃত হয়। ঔষধ ও প্রসাধনী শিল্পে মাটির অম্লতা নিরপেক্ষ করতে চুনাপাথর ব্যবহার করা হয়। তার সাথে মাথায় রাখবে দেখো এই সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামালগুলো কি কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। চুনাপাথর, ক্লিংকার, জিপসাম, ফ্লাই অ্যাশ। পরীক্ষায় দিয়ে দিল নিম্নলিখিত কোন উপাদানটি সিমেন্টের প্রধান কাঁচামাল নয়, এখান থেকে 3টে তুলে দিয়ে আর একটা অন্য কিছু দিয়ে দিল। বিষয়টা বুঝতে পারলে তাহলে এই 4টে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল হলো চুনাপাথর, ক্লিংকার, জিপসাম, ফ্লাই অ্যাশ, ঠিক আছে। দেখো পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির জন্য চুনাপাথর আর কাদা মাটির অনুপাত থাকে 4:1, এটা 1 কিন্তু, হ্যাঁ একটু এটা 1 দেখে নাও, 4:1। পরে প্রশ্ন বলতে দেখো ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছিল বলো। দেখো ওই যে তোমাদের একটা সংবিধানের ক্লাস করেছি তার মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সংবিধান রিলেটেড যা কিছু আছে, তাই না, চটপট একবার রিভিশন হয়ে যাবে তোমার। বলো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এটা আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল। দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের 55 নং ধারায় বর্ণিত রয়েছে। আর এই আয়ারল্যান্ডের কাছ থেকে নির্দেশমূলক নীতি, রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন, এগুলো কিন্তু নেওয়া হয়েছে। ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্ব, দ্বিকক্ষতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির অভিশংসন পদ্ধতি। তারপরে হচ্ছে মৌলিক অধিকার, সংবিধানের প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, এগুলো সব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছিল। দেখো কানাডা থেকে নেওয়া হয় কেন্দ্র দ্বারা রাজ্যের রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের উপদেষ্টার এখতিয়ার। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয় যুগ্ম তালিকা, মাথায় রাখবে, ঠিক আছে। রাশিয়া থেকে নেওয়া হয় মৌলিক কর্তব্য। জার্মানি থেকে নেওয়া হয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার তোমার হচ্ছে স্থগিত করার ব্যাপারটা নেওয়া হয় জার্মানির কাছ থেকে। আর দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নেওয়া হয় সংবিধান সংশোধন পদ্ধতি। অবশ্যই মাথায় রাখবে এই তথ্যগুলো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো কি ছিল। বলছে ভারতে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটা কত সালে চালু করা হয়েছিল, কোন সালে। তো সঠিক উত্তর 2004 সালে। দেখেছো 23-এ এক্সাম হয়েছে আর 4-এর প্রশ্ন তুলে দিয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে দিয়েছি, এগুলো কিন্তু দেখে নাও। তা দেখো ভারতে জাতীয় পরিবার কল্যাণ কর্মসূচি 1952 সালে চালু হয়েছিল, গুরুত্বপূর্ণ এক একটা পয়েন্ট। ভারতের জাতীয় পরিবার কল্যাণ কর্মসূচি 1952 সালে চালু হয়। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1980 সালে চালু হয়। সুসংহত শস্য বীমা প্রকল্প 1985 সালে চালু হয়। জাতীয় সাক্ষরতা উন্নয়ন তোমার যেটা 1988 সালে চালু করা হয়েছিল। সর্বশিক্ষা অভিযান অন্তর্দায় অন্ন যোজনা 2000 সালে চালু করা হয়েছিল। তা দেখো বন্দে মাতরম যোজনা 2004 সালে, গুরুত্বপূর্ণ, কি বললাম, বন্দে মাতরম যোজনা কত সালে চালু করা হয়, 2004 সালে কিন্তু চালু করা হয়েছিল। আর একটা তথ্য আছে 2005 সালে সম্পর্কে, দেখে নাও। 2005 সালে তোমার এই যে ভারত নির্মাণ কর্মসূচি এটা কিন্তু চালু করা হয়েছিল। আর এর উদ্দেশ্য কি ছিল, যে গ্রামীণ এলাকায় পরিকাঠামো ও যোগাযোগ উন্নয়ন করা, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, বলছে দেখো যে নিম্নলিখিত কোনটি খেদা কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল। তা খেদা কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল রাজস্ব আদায় শিথিল করা। কি বললাম, রাজস্ব আদায়ের ব্যাপারটা শিথিল করা, তাই না, মানে রাজস্ব আদায়ের সাথে সম্পর্কিত। দেখো ছোট্ট করে আমি একটু খেদা আন্দোলনটা বুঝিয়ে দিচ্ছি। 1918 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই গুজরাটের খেদা জেলায় কৃষকদের উপর ব্রিটিশ উপনিবেশিক সরকাররা কি করতো, মানে তোমার হচ্ছে অত্যাধিক কর চাপিয়ে দিত। সেই জন্যই প্রতিবাদ মানে সেই কৃষকরা আন্দোলনে নেমে গিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে।
একটা আন্দোলন গড়ে তুলেছিল, সেটাই হচ্ছে তোমার খেদা বা বরদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। বিষয়টা বোঝা গেল, ছোট্ট করে বুঝে নিলে। দেখো চম্পারণ সত্যাগ্রহটাও গুরুত্বপূর্ণ, কত সালে, সালটা গুরুত্বপূর্ণ। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে বিহারের চম্পারণে মহাত্মা গান্ধীর কর্তৃক এই আন্দোলন গড়ে উঠেছিল। দেখো খেদা আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ দুটোই কিন্তু মহাত্মা গান্ধী কর্তৃক আন্দোলনটা গড়ে উঠেছিল। যার লক্ষ্য কী ছিল, এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ ভূস্বামীদের দ্বারা আর কি নীল চাষিদের শোষণের মোকাবিলা করা। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, প্রায় কত বছর আগে চীনে প্রথম রেশম তৈরির কৌশলটা আবিষ্কৃত হয়েছিল? প্রায় 7,000 বছর পূর্বে। কি বললাম? প্রায় 7,000 বছর পূর্বে বা আগে চীনে প্রথম রেশম তৈরির কৌশলটা আবিষ্কৃত হয়েছিল। এবার দেখো এই যে তথ্যগুলো, এগুলো তুমি কিন্তু একটা পার্টিকুলার বইতে খুঁজে পাবা না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমাদের জন্য আমি খেটে কিন্তু তৈরি করেছিলাম এইগুলো। ঠিক আছে, অনেকদিন আগে এগুলো আমি দেখো, আর মানে কি বলবো, আমার সেট আপটা ভালো থাকলে পরে আমি তোমাদের মানে টাইপিং করে তারপরে আমি তোমাদের মানে পিডিএফ আকারে দিয়ে দিতে পারতাম, কিন্তু এগুলো সমস্ত কিছু এত টাইপিং করতে আমার মানে প্রায় 750টা প্রশ্ন রয়েছে। আমি তো অত করাচ্ছি না, রিপিটেডগুলো বাদ দিয়ে মোটামুটি তোমাদের ওই 400টা দেখি 400টার মতো করিয়ে দেবো। 400টা না হলেও 200 250টা বাছাই করে দেবো। ঠিক আছে, আর এইগুলো সব রয়েছে। এই যে যা তথ্য না, তুমি যদি এনটিপিসি রেলের জন্য পড়ো, এনটিপিসি বলো, যে কোনো এসএসসি যে কোনো পরীক্ষার জন্য এইগুলো একসাথে এরকম পাবে না। এই যেভাবে তুলে দিয়েছি মানে বিশালভাবে তুলে দিয়েছি, যদি সব পড়তে পারলে না, যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি টিসিএস এর, বিশেষ করে টিসিএস যে এক্সামগুলো নেয় সেখানকার যে কোনো এক্সামের জিকের ক্ষেত্রে তুমি দারুণ স্কোর করতে পারবে। কেউ যদি নিতে চাও আমাকে বলবা। চলো, তো দেখো এখানে মাথায় রাখবা কি বললাম। এক্সট্রা কিছু মাথায় রাখবো যে খ্রিস্টপূর্ব 200 অব্দে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। তাহলে খ্রিস্টপূর্ব 200 অব্দে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। প্রায় 3000 বছর আগে চীনে প্রথম কম্পাসের নিদর্শন পাওয়া গিয়েছিল। তাহলে চীনে প্রথম কম্পাসের নিদর্শন পাওয়া গিয়েছিল প্রায় 3000 বছর আগে। তারপরে দেখো প্রায় 7000 বছর আগে মেহেরগড়ে তুলা উৎপাদিত হয়েছিল। তাহলে মেহেরগড়ে তুলা চাষের যে উৎপাদিত হয়েছিল সেটা আমরা জানতে পারি মানে আজ থেকে প্রায় কত বছর আগের কথা, এটা প্রায় 7000 বছর আগের কথা। তার সাথে দেখে নাও প্রায় 7000 বছর আগে মিশরে পিরামিড তৈরির কৌশলটা আবিষ্কৃত হয়েছিল। দারুণ ইম্পর্টেন্ট তথ্য, এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন বলছে যে 1983 সালে ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচে কোন ভারতীয় খেলোয়াড় সর্বোচ্চ রানের স্কোর করেছিলেন? তিনি হলেন কৃষ্ণ মাছারি শ্রীকান্ত। কি বললাম? কৃষ্ণ মাছারি শ্রীকান্ত। দেখো 1983-তে আমরা ফিরে যাই, সেই সময় প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিলেন? মহিন্দর অমরনাথ। ঠিক আছে, মহিন্দর অমরনাথ মাথায় রাখবে। দেখো শুরুতে এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে 60 ওভারের খেলা হতো। কত ওভারে? 60 ওভারে কিন্তু খেলা হতো, তোমরা তো অনেকেই জানো। তবে দেখো কোন বছর থেকে এই বিশ্বকাপটাই আর কি 60 থেকে 50 করা হয়, সেটা হচ্ছে 1987 সালে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মাথায় রাখবে যে 1987 সালে কিন্তু এই বিশ্বকাপে যেটা 60 ওভারে ছিল সেটা কিন্তু 50 ওভারে খেলা শুরু হয়েছিল 1987 সালে। ঠিক আছে, বিসিসিআই মূলত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, যেটা 27 সালে স্থপিত হয়েছিল। ঠিক আছে, একটু দেখে নাও 1987 কিন্তু। চলো পরে প্রশ্ন বলছে, দেখো যে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল? প্রায় 75%। কত পার্সেন্ট? প্রায় 75% স্বাধীনতার সময় আর কি মানে মানুষজন সব কৃষির সঙ্গে তোমার এই নির্ভরশীল ছিল। তো দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার প্রায় হচ্ছে 67% কৃষির উপর নির্ভরশীল। মানে এটা তো স্বাধীনতার সময়ের কথা বলা ছিল, 1951-তে যে তোমার হচ্ছে গণনা হয়েছিল সেই সময়কার আর হিসাব করে বলা হয়েছিল, কিন্তু মাথায় রাখবে যে 2011-তে কিন্তু এই 75 না, 2011-তে 67% মানুষ আর কি কৃষির উপর নির্ভরশীল। ঠিক আছে, দেখো কৃষি আদমশুমারি প্রতি 5 বছর পর পর পরিচালিত হয়। ঠিক আছে, কৃষি আদমশুমারি কথা বলছে, এটা কিন্তু প্রতি 5 বছর পর পর পরিচালিত হয়। দেখো 2011 সালের আদমশুমারি তথ্যানুসারে মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের কত শতাংশ পরিবার ব্যাংকিং ও নন ব্যাংকিং ফাইন্যান্স কর্পোরেশনের অ্যাক্সেস পেয়েছে? 48.75%। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গের মোট কর্মক্ষম জনসংখ্যার, এটা পশ্চিমবঙ্গ রিলেটেড তুলে দিয়েছিলাম একটু এক্সট্রা করে, তাও দেখে নাও যে পশ্চিমবঙ্গের মোট কর্মক্ষম জনসংখ্যার কত শতাংশ প্রান্তিক কার্যকলাপে জড়িত, যা 6 মাসেরও কম সময় ধরে জীবিকা নির্বাহ করে, মানে 1/3 মানে 33.3%। বুঝতে পারছো? চলো দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে বাস করে? প্রায় 32%। এগুলো একটু পশ্চিমবঙ্গ রিলেটেড আমি তুলে দিয়েছিলাম, এটাও তারপর এটা দেখে নিও। চলো পরে প্রশ্ন দেখো কি বলছে। বেমানানটি বেছে নিন। দেখো রাবার, তুলা, শন আর পাট, এর মধ্যে বেমানান কোনটা? বুঝতে পারছো রাবারটা বেমানান। কেন বেমানান? কারণ দাদা তুলা, শন, পাট এগুলো সবই তন্তু জাতীয় ফসল, আর এগুলো থেকে বস্ত্র, দড়ি এবং পণ্য জাতীয় তোমার হচ্ছে দ্রব্য উৎপাদন করা হয়, মানে ব্যবহার করা হয়, তাই না?
আর রাবার হচ্ছে তন্তু ফসল নয়, এটি হচ্ছে প্রাথমিকভাবে ল্যাটেক্স উৎপাদনের জন্য চাষ করা হয়, যা বিশেষ করে রাবার ভিত্তিক পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় রাবার, তাই না? দেখো পরে প্রশ্ন বলছে, দেখো ড্যাশ হলো ট্রপোস্ফিয়ারের উচ্চতায় পশ্চিমা বায়ুর একটি সরল বলয়। এদের গতিবেগ গ্রীষ্মকালে প্রায় 110 কিমি পার ঘন্টা থেকে শীতকালে প্রায় 184 কিমি পার ঘন্টা পর্যন্ত পরিবর্তিত হয়। এরা হচ্ছে কি জেট স্ট্রিম, ঠিক আছে? মাথায় রাখবে, এরকম প্রশ্ন একটা এসেছিল। এবার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নাও যে বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। দেখো বায়ু ক্রমবর্ধমান পার্সেলের কারণে সাধারণত সাইরাস ধরনের মেঘ তৈরি হয়। দেখো রোরিং ফর্টিস্ট অর্থাৎ গর্জনশীল চল্লিশা, পড়েছো ছোটবেলায় যে গর্জনশীল চল্লিশা কি? গর্জনশীল চল্লিশা হলো দক্ষিণ গোলার্ধের বায়ুকে দেওয়া একটি নাম। এটি সাধারণত তোমার ওই ওয়েস্টার্লিস নামেও পরিচিত, ঠিক আছে? তা দেখো কোন ধরনের জেট বায়ু প্রায় 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত? সেটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু। গুরুত্বপূর্ণ, কি বললাম? উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা কিন্তু 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, মাথায় রাখবে। যদি বলে দেখো যদি বলে যে কোনটি বায়ু ভর গঠনের উৎস অঞ্চল, সেটা হচ্ছে সাইবেরিয়ান সমভূমি। কি বললাম? সাইবেরিয়ান সমভূমি হলো বায়ু ভর গঠনের উৎস অঞ্চল। বলছে যখন দুটি ভিন্ন বায়ুভর মিলিত হয় তখন তাদের মধ্যে সীমানার অঞ্চলকে ফ্রন্ট বলে। কি বললাম? যখন দুটি বায়ু ভিন্ন ভর মিলিত হয়, বায়ু ভিন্ন ভর মিলিত হয় তখন তাদের মধ্যে সীমানার অঞ্চলকে ফ্রন্ট বলে। একটু দেখে নিও। দেখো পরে প্রশ্ন বলছে স্বাধীনতার পর ভারত তার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু করে? মানে প্রথম পঞ্চবার্ষিক বুঝতেই পারছো যে 1951 সালে, তাই না? তা দেখো দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের উন্নতি এবং বিকাশ করার জন্য রাশিয়াকে অনুসরণ করেই কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠন করেছিল। আমরা পঞ্চবার্ষিক রিলেটেড একদম বিস্তারিত পড়ে নিয়েছি, শুধু একটু আমরা দেখে নেবো সালগুলো। দেখো প্রতি 5 বছর পর পর হয় কেবলমাত্র একখানা, এই যে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা 4 বছর চলেছিল, বাকিগুলো সব তোমার প্রতি 5 বছর পর পর। দেখো 51তে শুরু হয়, তুমি মাথায় রাখবে কীভাবে? দেখো সালগুলো সব মাথায় রাখতে পারবে। 51তে শুরু হয়, হয়নি 66 থেকে 69 হয়নি, 78 থেকে 80-তে হয়নি, 90 থেকে 92 হয়নি, এই তিনটে মাথায় রাখবে শুধু। আর একটা জিনিস মাথায় রাখবে যে পঞ্চমটা 4 বছর হয়েছিল, বাকি সব 5 বছর। তাহলে 51 থেকে শুরু করে 5 গেলে 56 প্রথম গেল, 56 থেকে 61 দ্বিতীয় গেল, 61 থেকে 66 তৃতীয় গেল। তারপরে তুমি দেখো, তুমি তারপরে মাথায় রাখবে যে 66 থেকে 69 তো দাদা বলেছিল হয়নি, তাই না? এই 66 থেকে 69 যখন হয়নি, তাহলে 69 থেকে 74 হয়েছে। আবার 74 থেকে তুমি বলবা দাদা 78, কারণ 78 হবে, কারণ এইটাই কেবলমাত্র 5 নাম্বার, এইটাই কেবল 4 বছর চলেছিল। তারপর তুমি বলবা 78 থেকে 80 তো ওই যে তোমার রোলিং প্লান্ট চলেছিল, এটা তো হবে না। 80 থেকে 85, আবার তারপরে 5 বছর হতে 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 যখন 90 আসবে, 90 থেকে কিন্তু 92 হয়নি, 92 থেকে 97, 97 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 12, 12 থেকে 17, ব্যাস। এইভাবে কিন্তু তুমি এই 3টে আর এই দুটো পয়েন্ট দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন বলছে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2003 সালে পদ্মবিভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন? সোনাল মানসিং। পদ্মবিভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন সোনাল মানসিং, 2003 সালে কিন্তু পান। তা দেখো পদ্মবিভূষণ প্রাপক নৃত্যশিল্পীদের তালিকা আমি তুলে ধরেছি, একটু দেখে নাও। 2000 সালে, দেখো 2000 সালে হরিপ্রসাদ চৌরাশিয়া। বলো তো হরিপ্রসাদ চৌরাশিয়া কিসে, কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? চটপট একটা ছোট্ট করে কমেন্ট করে দাও, হরিপ্রসাদ চৌরাশিয়া। তার সাথে দেখে নাও কেলুচরণ মহাপাত্র, তোমার হচ্ছে যশোরাজ মতিরাম, এনারা সকলেই কিন্তু 2000 সালে পদ্মবিভূষণ পান। 2001 সালে দেখে নাও আমজাদ আলী খান, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, আমজাদ আলী খান। জুবিন মেহতা অনেকে মনে করে যে 25-এ আমি পরীক্ষা দেবো, ওই 2001 সালের কে পদ্মবিভূষণ পড়েছিল সেটা পড়ে কী হবে, পাগল নাকি, কি পড়াই, তাই না? অনেকে হয়তো মনে করে, কিন্তু আমি বলবো ভালো স্কোর করতে হবে, 20-তে 17-18টা পেতে হলে কিন্তু এগুলো সব পড়তে হবে তোমাকে, ঠিক আছে বস? ছাড়লে চলবে না, একটু দেখে নাও। 2001 সালে আমজাদ আলী খান, জুবিন মেহতা, শিবকুমার শর্মা, গুরুত্বপূর্ণ, শিবকুমার শর্মা 2001 সালে পদ্মবিভূষণ পেয়েছিল, পদ্মবিভূষণ কিন্তু পদ্মভূষণ নয়। 2002-তে পেয়েছিল কিষাণ মহারাজ, 2003-এ পেয়েছিল সোনাল মানসিং, যেটা পরীক্ষায় এসেছে। 2005-এ মাথায় রাখবে যে আর কে লক্ষণ, ঠিক আছে, আর হচ্ছে রাম নারায়ণ। 2006-এ পেয়েছিল গোপাল কৃষ্ণন, গুরুত্বপূর্ণ, 2006-কে পায় গোপাল কৃষ্ণন। আচ্ছা বলো তো ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সূত্র, দেখো পরীক্ষায় চলে এসছে। ক্যালসিয়াম কার্বনেটের CaCO3, যাকে আমরা চুনা পাথর বলি বা মার্বেলও বলা হয়, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো ভিটামিন রিলেটেড। দেখো ভিটামিন বলছে যে থিয়ামিন হচ্ছে কি নামে পরিচিত? থিয়ামিনকে বলা হয় ভিটামিন B1-কেই তো থিয়ামিন বলে। দেখো মাথায় রাখবে ভিটামিন এ হচ্ছে রেটিনল, B1 থিয়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 নিয়াসিন, B5 প্যান্টোথেনিক অ্যাসিড, B6 পাইরিডক্সিন, B7 ফলিক অ্যাসিড, B7 দেখো একটু, হ্যাঁ B9, এটা সরি, এটা তাহলে ভুল গেছে, মানে এটা লেখাটা হয়তো B7-কে বলা হয় বায়োটিন, ঠিক আছে, যাকে H ভিটামিনও বলা হয়, এটা তাহলে এই সংকেতটা ভুল গেছে, দেখে নিও। B9-কে বলে ফলিক অ্যাসিড, ঠিক আছে, একটু দেখে নিবা ভালো করে। আবার বলছি, এটা কিন্তু এখানে লেখাটা হয়তো ভুল গেছে, না বোঝা যাচ্ছে না, যাই হোক একটা কিছু হবে, এটা হচ্ছে B9 হবে।
কারণ B9কেই ফলিক অ্যাসিড বলে, আর B7কে বায়োটিন বা ভিটামিন এইচ বলা হয়, মাথায় রাখবে। আর এদিকে দেখে নাও, B12কে বলা হয় কি সায়ানোকোবালামিন, B12 হচ্ছে সায়ানোকোবালামিন, সিটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, গুরুত্বপূর্ণ মাথায় রাখবে, ডি হচ্ছে আর্গো ক্যালসিফেরল ও কোলো ক্যালসিফেরল, ইটা হচ্ছে টোকোফেরল, আর কেটা হচ্ছে ফাইলোকুইনন। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে নিবা। বলছে দেখো গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে বলো? 1931-এ। 1931-এ মহাত্মা গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে। তো দেখো 1932 সালে কি হয়? দেখো 1932 সালে মহাত্মা গান্ধী আর ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত ছিল। তাহলে আমরা দেখলাম দাদা 31-এ হয় আরউইন চুক্তি, 32-এ পুনা চুক্তি, তাই না? আর 16-তে কি হয়? 16 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 16-তে। 46টাও গুরুত্বপূর্ণ মাথায় রাখবে, 46, 1846, কিন্তু এটা 1900 নয়, 1846 সালে ইংরেজ আর শিখদের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, চলে আসি পরেরটা। বলছে দেখো একটি বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে রাজস্ব বাজেট বলে। ঠিক আছে, মাথায় রাখবা। তো দেখো বাজেট নথিগুলির মোট ব্যয়কে পরিকল্পনা ও অপরিকল্পনা ব্যয় শ্রেণীবদ্ধ করে, এই পয়েন্টটা আমরা পড়ে নিয়েছি। তারপরে দেখো একটি রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের মানে আধিক্য রাজস্ব ঘাটতি হিসাবে পরিচিত। পরীক্ষায় আসতেই পারে এরকম প্রশ্ন যে একটি রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের মানে আধিক্য ড্যাশ হিসাবে পরিচিত, রাজস্ব ঘাটতি হিসাবে পরিচিত, মাথায় রাখবে। বলছে ভারতের সংবিধানের শেষ ধারা ড্যাশ নাম্বার হচ্ছে, দেখো মূল পার্টে মানে ভারতীয় সংবিধানের মূল অংশে তোমার যে শেষ ধারায় রয়েছে 395টি ধারা রয়েছে, তাই না? তা মাথায় রাখবে মূল ভারতীয় সংবিধানে 22টি অংশ ছিল, আর তোমার 395টি ধারা আর 8টি তফসিল ছিল। বর্তমানে ভারতীয় সংবিধানে 25টি অংশ, 448টি ধারা আর 12টি তফসিল রয়েছে। এখনও পর্যন্ত ভারতীয় সংবিধান 107 হবে, এই সরি 106তম, 106 বার সংশোধন করা হয়েছে, 5টা নয়, একটু দেখে নিও, 106 বার। ঠিক আছে, বলছি দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সব থেকে বেশি? পুডুচেরি। ঠিক আছে, মাথায় রাখবা যে 1000 জন শিশু মানে 1000 জন পুরুষে 1038 জন মহিলা। ঠিক আছে, এখানে কিন্তু তোমার হচ্ছে লিঙ্গানুপাত সব থেকে বেশি। আচ্ছা, 5টি সর্বোচ্চ লিঙ্গানুপাত যুক্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এগুলো একটু দেখে নাও। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার 1 নম্বরে রয়েছে কেরল রাজ্যে কিন্তু লিঙ্গানুপাত সব থেকে বেশি, 1000 জন পুরুষের জন্য 1084 জন মহিলা। পুদুচেরি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে 1 নম্বরে রয়েছে, যেখানে 1000 জন পুরুষে 1038 জন মহিলা। আর 3 নম্বরে রয়েছে তামিলনাড়ু, মানে রাজ্যের দিক থেকে 2য় নম্বরে রয়েছে তামিলনাড়ু। আর মানে সমগ্র ভারতে যদি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরে বলে তাহলে কিন্তু 3 নম্বর, বুঝতে পারছোই নিজেই। দেখো 1000 জনের মধ্যে 995 জন মহিলা, অন্ধ্রপ্রদেশে 1000 জনে 992 জন, ছত্তিশগড়ে 1000 জনে 991। দেখো এই জনগণনা থেকে পরীক্ষা প্রশ্ন একটা পাবেই। এবার পরীক্ষা প্রশ্ন তুলে দিল যে 2011 সালে জনগণনা অনুসারে ছত্তিশগড় রাজ্যের লিঙ্গানুপাতটা কত? 1192, 1195, 1191। বলো, তুমি যদি এগুলো না পড়ো তুমি কি করে অ্যান্সার করবা? যতই তুমি ভালো করে তোমার হচ্ছে পড়ে গিয়েছো, তুমি হচ্ছে জনগণনা থেকে প্রশ্ন একটা আসে বলে তুমি ভালো করে পড়ে গেছো, কিন্তু এইটাই তুমি পড়ো না, এখান থেকে ঝেড়ে দিল, যে বলে দিল যে 2011 জনগণনা যে ছত্তিশগড় রাজ্যের লিঙ্গানুপাতটা 1000-এ কতজন মহিলা রয়েছে? 991 জন। অবশ্যই মাথায় রাখবে এই প্রথম 5টা। চলো তার সাথে দেখে নাও 2011 সালের আদমশুমারি অনুসারে দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাতটা সব থেকে কম, এটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সব থেকে কম হচ্ছে দমন দিউ, 1000 জন পুরুষে 618 জন মহিলা। ঠিক আছে, তো দেখো ভারতের গুজরাট, পরে প্রশ্ন, ভারতের গুজরাটি নববর্ষ হিসেবে পালিত কোনটা? বেষ্টু বরণ, মাথায় রাখবে বেষ্টু বরণ বা বিক্রম সংবত 2079, দেখে নিও এটা একটু। তো এটা হচ্ছে গুজরাটের নববর্ষ হিসেবে পালিত হয়। আচ্ছা, কেরালার নববর্ষকে বলা হয় বিশু। ঠিক আছে, মহারাষ্ট্রের নববর্ষ গুড়ি পাদোয়া নামে পরিচিত। পশ্চিমবঙ্গের নববর্ষ হচ্ছে পয়লা বৈশাখ। সিকিমের নববর্ষ লোসার, মাথায় রাখবে গুরুত্বপূর্ণ, সিকিমের নববর্ষ লোসার নামে পরিচিত। তার সাথে দেখে নাও তেলেঙ্গানা, কর্ণাটক, 1 মিনিট, হ্যাঁ দেখে নাও তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের নববর্ষ কিন্তু উগাদি হিসাবে পালিত হয়। কী হিসাবে পালিত হয়? উগাদি। তামিলনাড়ুর নববর্ষ তোমার হচ্ছে পুথানটু, হ্যাঁ এটা দেখে নাও তো, পুথানটু, যাই হোক পুথানটু হবে হয়তো, আমার এটা অতটা ভালো মনে নেই। দেখো তার সাথে দেখে নাও মণিপুরের নববর্ষ বলা হয় সাজিবু, মাথায় রাখবে সাজিবু চেইরোবা। ঠিক আছে, আর রাজস্থানের নববর্ষ বলা হয় থাপনা, থয়াকার কিন্তু এটা, হ্যাঁ লেখাগুলো হয়তো আমি মানে কি বলবো তাড়াতাড়ি করে তোমাদের জন্য এগুলো লিখেছিলাম তো সেই সময়, তাই জন্য অতটা ভালো লেখা হাতের লেখা হয়নি। একটু প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে একটু নিজে কষ্ট করে বুঝে নিবা, আর যেটা বুঝতে পারো না আমাকে কমেন্ট করবা। বলছে দেখো চিনি শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল হলো আখ, বুঝতেই পারছো যে চিনি শিল্পের প্রাথমিক কাঁচামাল আখ। কাগজ শিল্পের প্রাথমিক কাঁচামাল হচ্ছে কাঠের ফাইবার। তার সাথে দেখে নাও বস্ত্র শিল্পের প্রাথমিক কাঁচামাল, বুঝতেই পারছো তুলা, উল, সিল্ক, পাট এগুলো। রাবার শিল্পের প্রাথমিক কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক বা সিনথেটিক রাবার। সিমেন্ট শিল্পের
প্রাথমিক কাঁচামাল বলো, দেখো পরীক্ষায় এসেছে চুনাপাথর। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? খনিজ তেল। লৌহ ইস্পাত শিল্পের প্রাথমিক কাঁচামাল হচ্ছে আকরিক লোহা। এগুলো কিন্তু মাথায় রাখবা। বলছে নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি 16 শতকে, কত শতকে? 16 শতকে বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব চালু করেছিল। শঙ্করদেব তুমি পড়ে নিয়েছো, দেখো ওই যে পিডিএফ এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে যে পিডিএফ রয়েছে, মানে খুব ভালোভাবে দিয়ে দিয়েছে। এই সালও কিন্তু গুরুত্বপূর্ণ, 1600 শতকে। ঠিক আছে, 1600 শতকে বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব চালু করেছিল সাতরিয়া। কোথায়? আসামে। দেখো মাথায় রাখবা, যদি প্রশ্ন আসে এমন যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সত্তাকে উদ্ভাবন ও নিখুঁত করেছিলেন, তিনি কিন্তু এই একই প্রশ্ন ঘুরিয়ে দেয়, যে শ্রীমন্ত শঙ্করদেব। ঠিক আছে। সন্ন্যাসী তীর্থ নারায়ণ তোমার হচ্ছে জ্যোতি ও তার শিষ্য তোমার হচ্ছে সিদ্ধেন্দ্র যোগী 17 শতকে কুচিপুড়ি নৃত্যশৈলীর প্রচার করেছিলেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। মাথায় রাখবা যে সন্ন্যাসী তীর্থ নারায়ণ জ্যোতি, একটাই নাম, কিন্তু একটু নামটা দেখে নিও, যে সন্ন্যাসী তীর্থ নারায়ণ জ্যোতি আর তার শিষ্য এই সিদ্ধেন্দ্র যোগী। ঠিক আছে, সিদ্ধেন্দ্র যোগী, যিনি 17 শতকে কুচিপুড়ি নৃত্যশৈলী প্রচার করেছিলেন। মোহিনীঅট্টম নৃত্যশৈলী রূপায়ণ করেছিল 16 শতকে থাঞ্জাভুর। আমরা দেখে নিই যে থাঞ্জাভুর চতুষ্টকের অন্যতম ভাদিভেলুর রাজা সাতি তিরুনলের রাজসভায়। ঠিক আছে, এই নামগুলো একটু মাথায় রাখবা। দেখো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে বিদেশে জনপ্রিয় করে তুলেছিল উদয় শঙ্কর। গুরুত্বপূর্ণ নোট করো, যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে বিদেশে জনপ্রিয় করে তুলেছে কে? উদয় শঙ্কর। বলছে মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব কোন শহরে? দেখো ইজি প্রশ্ন, তুমি তো বুঝতে পারছো, কলকাতা। কত সালে প্রতিষ্ঠিত? এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকেই যায় না। 1889 সালে, মাথায় রাখবা। মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব, এটা 1889 সালে প্রতিষ্ঠিত হয়। তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাব যেগুলো পরীক্ষা আসতে পারে আমি দিয়ে দিয়েছি, একটু মাথায় রাখবা। ডেম্পো স্পোর্টস ক্লাব, এটা গোয়াতে রয়েছে, 68তে প্রতিষ্ঠিত হয়। এই সাল দেখো, অত সাল মাথায় না রাখতে পারলে তুমি শুধু এইগুলো মাথায় রাখবা, যে ডেম্পো স্পোর্টস ক্লাব গোয়াতে। চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাব গোয়াতে রয়েছে। তারপর দেখো JCTFC ক্লাব, যেটা হচ্ছে পাঞ্জাবে রয়েছে। 1857 সালে তোমার ইংল্যান্ডে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম ফুটবল ক্লাব কোনটি ছিল? শেফিল্ড ফুটবল ক্লাব। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শেফিল্ড ফুটবল ক্লাব, যেটা হচ্ছে 1857 সালে বিশ্বের প্রথম ফুটবল ক্লাব, কোথায় রয়েছে? ইংল্যান্ডে। কত সালে গঠিত হয়? 1857-তে। নাম হচ্ছে শেফিল্ড ফুটবল ক্লাব। বলছি দেখো, দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অবসান করার প্রক্রিয়াকে কি বলা হয়? অভিশংসন বা ইমপিচমেন্ট পদ্ধতি, তাই না? তোমরা তো পড়ে নিয়েছো। তার সাথে দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি অভিশংসনের প্রক্রিয়াটি হলো অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া। পরীক্ষায় আসে যে ভারতের রাষ্ট্রপতি অভিশংসনের প্রক্রিয়াটি হলো ড্যাশ, অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া। তারপর যে সংবিধান লঙ্ঘনের জন্য ভারতের রাষ্ট্রপতি 61 নং ধারার অধীনে অভিশংসিত হতে পারেন। রাষ্ট্রপতি অভিশংসন সংসদের কোনো এক সনদ থেকে শুরু করা যেতে পারে। ঠিক আছে, মাথায় রাখবে, যে কোনো এক সনদ থেকে শুরু করা যেতে পারে। দেখো বলছে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছিলেন? তিনি হলেন নীলম সঞ্জীব রেড্ডি। কি বলছে? ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছিলেন? তিনি হলেন নীলম সঞ্জীব রেড্ডি। মাথায় রাখবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনানায়ক হচ্ছে রাষ্ট্রপতি। কি বললাম? ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনানায়ক রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি যে কোনো সংখ্যকবার পুনর্নির্বাচিত হতে পারেন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কি বললাম? ভারতের রাষ্ট্রপতি যে কোনো সংখ্যকবার নির্বাচিত হতে পারেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, চলো। নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল? সঠিক উত্তর সেলুকাস নিকেটর। মাথায় রাখবে, সেলুকাস নিকেটর মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। তো এখানে দেখে নাও যে মেগাস্তিনিস ছিলেন একজন গ্রিক কূটনৈতিক, ইতিহাসবিদ এবং নৃতত্ত্ববিদ, যিনি হচ্ছে 305 খ্রিস্টপূর্বাব্দে তোমার হচ্ছে সেলিউসিড মৌর্য যুদ্ধের সময় মেগাস্তিনিস তোমার এই পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে প্রথম সেলুকাসের দূত হিসাবে গিয়েছিলেন। তো এবার এখানে দেখো, এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, যে মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থটি থেকেই চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্র নগরীর রাজপ্রাসাদ, তারপরে রাজার ক্ষমতা, পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য আমরা জানতে পারি। দেখো এই প্রশ্নগুলো, দেখো মানে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এমন প্রশ্ন আসতেই পারে যে নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্র নগরী, রাজপ্রাসাদ, রাজার ক্ষমতা, পৌর শাসন ব্যবস্থা সম্পর্কিত আমরা বিশদ বিবরণ জানতে পারি? সেটা এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু জানতে পারি। বুঝতে পারলে? অনেকেই কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসলে কিন্তু সচরাচর অ্যান্সার করতে পারবে না, কিন্তু আমি তোমাদের এক একটা পয়েন্ট, মানে এক একটা প্রিভিয়াসের প্রশ্নের সাথে এমন এমন পয়েন্ট রেখেছি যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলো কিন্তু তুমি খেয়াল করে দেখবা, এই যে পয়েন্টগুলো থেকে কিন্তু 2024-এ, এটা তো তোমার 2023-এর প্রশ্ন, মানে 2024-এ অনেক প্রশ্ন এসছে এখান থেকে। চলো পরে পয়েন্ট দেখো কি বলছে, যে ইন্ডিকা গ্রন্থটিতে মগধকে ভারতের সবচেয়ে বড় রাজ্য হিসেবে বর্ণনা করা হয়েছিল। ভালো পয়েন্ট, মাথায় রাখবে। বলছে ভারতের সুপ্রিম কোর্ট কত সালে একটি রায় দিয়েছিল?
যাতে একটি 3 তালাকের অনুশীলনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে এবং এর অনুশীলন বাতিল করার কথা ঘোষণা করেছে 2017 সালে, মাথায় রাখবে। এবার দেখো সুপ্রিম কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি রায়, যেমন 3 তালাক মামলা 2017-তে দেয়, তারপর ধারা 377 2018-তে যেটা রয়েছে অপ্রাকৃতিক অপরাধ সম্পর্কিত, তারপর হচ্ছে মানে পুট্ট স্বামী মামলা 2017-তে দেয় এই মামলাটা। তারপরে দেখো মানেকা গান্ধী মামলা মানে 1978 সালে দেয়। তারপরে হচ্ছে দেখো বিশাখা বনাম রাজস্থান মামলা, এটা 1997 সালে কিন্তু দেওয়া হয়েছিল। পরে প্রশ্ন দেখো বলছে ভারতে অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে উত্তর সমভূমির ওপর কোন বায়ু দুর্বল হয়ে পড়ে? মৌসুমী বায়ু, মাথায় রাখবে। দেখো অক্টোবর ও নভেম্বর মাস তোমার হচ্ছে পশ্চাৎ স্মরণকারী বর্ষাকাল নামেও পরিচিত, কারণ এই সময় উষ্ণ বাতাস মানে উষ্ণ বর্ষা ঋতু শুষ্ক শীতকালীন অবস্থায় পরিবর্তিত হয়, মাথায় রাখবে। দেখো অক্টোবর নভেম্বর মাসে উত্তর পূর্ব বাণিজ্যিক বায়ুর কারণে কিন্তু তামিলনাড়ুর উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে কোন মাসে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তোমার হচ্ছে উত্তর পূর্ব বাণিজ্যিক বায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত ঘটে, সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। ঠিক আছে, বলে দেখো অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি দক্ষিণ দিকে থাকে, কোন দিকে? দক্ষিণ দিকে, এটাও কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্ন বলছে দেখো গোবর কি হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়? জৈব সার। কি বললাম? গোবর হলো জৈব সার হিসেবে কৃষিতে ব্যবহৃত হয়। তাই দেখো জৈব সার হলো এমন জীব যা মাটির পুষ্টিগুণকে সমৃদ্ধ করে। এটি এক ধরনের কার্বন সমৃদ্ধ সার যা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়। জৈব সারের প্রধান উৎস হলো ব্যাকটেরিয়া, ছত্রাক এবং সায়ানোব্যাকটেরিয়া। জৈব সার ব্যবহারে বায়ু, মাটি এবং জল দূষণ কমানো যায়। তারপর দেখো অ্যাজোলা জৈব সার নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে গঠিত, যা ধানের পুষ্টি গ্রহণ এবং শস্যের ফলন বাড়ায়। গুরুত্বপূর্ণ কি বললাম? এই যে অ্যাজোলা জৈব সার নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে গঠিত, যা ধানের পুষ্টি গ্রহণ এবং শস্যের ফলন বাড়ায়। দেখো ভার্মি কম্পোস্ট হলো কেঁচো দ্বারা প্রস্তুত এক ধরনের অর্গানিক জৈব সার। কি বললাম? ভার্মি কম্পোস্ট পরীক্ষায় যদি চলে আসে যে ভার্মি কম্পোস্ট জৈব সারের সঙ্গে নিম্নলিখিত কোন প্রাণীটি যুক্ত, ধরো দিয়ে দিল কেঁচো, তারপরে তোমার আরও অনেক কিছু মানে ব্যাকটেরিয়া দিয়ে দিল, মানে এরকম কয়েকটা অপশান দিয়ে দিল, সেখানে সঠিক উত্তর করবা কেঁচো। বিষয়টা বুঝতে পারলে ভার্মি কম্পোস্ট হলো কেঁচো দ্বারা প্রস্তুত করা এক প্রকারের অর্গানিক জৈব সার। আর অজৈব সার মানে তো বুঝতেই পারছো, যেগুলো হচ্ছে কি, যেগুলোর মধ্যে কার্বন থাকে না, যা মানুষের দ্বারা সৃষ্টি হয়, যেমন হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ফসফেট, পটাশ, এগুলোই সবই হচ্ছে অজৈব সার। দেখো পরের প্রশ্ন বলছে এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বেঙ্গালুরু। এই প্রশ্ন এসেছিল। তাহলে তুমি আরও ভারতের যে গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেগুলো একটু জেনে নাও। যেমন ইডেন গার্ডেন কলকাতায় রয়েছে, তারপর অরুণ জেটলি স্টেডিয়াম নিউ দিল্লি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে রয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখো দাগ বসছে না, যাই হোক একটু দেখে নাও, হ্যাঁ মুম্বাইতে রয়েছে। তারপর দেখো এম চিন্নাস্বামী, এটা চেন্নাইতে রয়েছে। তারপর দেখো মহাত্মা গান্ধী স্টেডিয়াম, যেটা সালেম অর্থাৎ তামিলনাড়ুতে রয়েছে। তারপরে বারবাটি স্টেডিয়াম কটকে রয়েছে। কিনান স্টেডিয়াম যেটা জামশেদপুর রয়েছে। তারপর দেখো মতিবাগ স্টেডিয়াম রয়েছে ভাদোদরাতে। কোথায়? মতিবাগ স্টেডিয়াম ভাদোদরা। ভূপেন হাজারিকা স্টেডিয়াম গুয়াহাটিতে রয়েছে। তারপরে ময়ং উল হক স্টেডিয়াম, এটা পাটনাতে রয়েছে। ঠিক আছে, ময়ং উল হক স্টেডিয়াম পাটনা। চলো পরে প্রশ্ন বলতে দেখো যে উত্তর ভারতের লোকেরা কোন উৎসবে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করে? দীপাবলিতে, বুঝতেই পারছো তাই না? তাই এখানে দেখে না, ছট পূজা হলো সূর্য দেবতা এবং তার স্ত্রী ছোটি মাইয়াকে উৎসর্গ করা একটি 4 দিনের উৎসব। সব আছে, সব তোমাদের এই উৎসবের মধ্যে যে পিডিএফের মধ্যে আমি দিয়ে দিয়েছি। খার্চি পূজা হলো ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের একটি উৎসব, যা ভগবান শিবের সম্মানে অনুষ্ঠিত হয়। গুড়ি পাড়বা উৎসব, এটা মহারাষ্ট্রের হিন্দুদের দ্বারা উদযাপিত হয়। গুড়ি হচ্ছে ভগবান ব্রাহ্মের পতাকার, পাড়বা হলো চাঁদের প্রথম হচ্ছে তোমার হচ্ছে পর্বের প্রথম দিনকে বোঝায়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে গুড়ি কি, এই যে গুড়ি পাড়বা উৎসবের মধ্যে গুড়ি বোঝায় হচ্ছে ভগবান ব্রহ্মের পতাকা, আর পাড়বা এটা হলো চাঁদের প্রথম পর্বের প্রথম দিনকে বোঝায়, মাথায় রাখবে। আচ্ছা দেখো নবকলেবর উৎসব হলো উড়িষ্যার তোমার হচ্ছে জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। গজপতি রামচন্দ্র দেবকে নবকলেবরের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। পরের প্রশ্ন বলছে দেখো অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাসের স্থানান্তরের জন্য এমন পরিবহনের কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে? সেটা হচ্ছে পাইপলাইন। বুঝতেই পারছো। তাই দেখো ঊর্জা গঙ্গা হলো একটি গ্যাস পাইপলাইন প্রকল্প, যা নরেন্দ্র মোদী 2016 সালে তোমার এই উত্তরপ্রদেশের বারাণসীতে উদ্বোধন করেছিলেন। তা মাথায় রাখবা 2540 কিমি দীর্ঘ। এটা কতটা দীর্ঘ? 2540 কিমি। 5টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার
তোমার পশ্চিমবঙ্গে এই ঊর্জা গঙ্গা। আর এই প্রকল্পটা কত সালে তোমার হচ্ছে চালু করা হয়েছিল, মানে উদ্বোধন শুরু করা হয়েছিল, সেটা 2016 সালে, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও বলছে কোন জলপথ, তোমার হচ্ছে আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে। পানামা খাল। পানামা খাল আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে। সুয়েজ খাল ভারত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করছে। তারপর দেখো প্যালেস্টাইন খাল, যেটা ভারত আর আটলান্টিক মহাসাগরের মধ্যে রয়েছে। মেক্সিকো খাল হচ্ছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ছে আর কি। বাল্টিক খাল হচ্ছে আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে হচ্ছে। থাই খাল হচ্ছে ভারত প্রশান্ত মহাসাগরের মধ্যে। আর হুন্ড্রাস খাল প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। পরে প্রশ্ন বলতে ভারতীয় সংবিধানের তা বলছে 243 ধারা অনুসারে 243-এর বি এর অধীনে গঠিত সরকারের একটি প্রতিষ্ঠান কি? পঞ্চায়েত। তা দেখো 243 কি রয়েছে, 243 নং ধারায় পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করা হয়। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট বস, এগুলো তুমি পড়ে নিয়েছো, পিডিএফ আমি দিয়ে দিয়েছি পঞ্চায়েতি রাজ সম্পর্কে। অবশ্য যদি না পড়ে থাকো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখো, একটা প্রশ্ন এখান থেকে তুমি পাবা, দেখবা। তার সাথে দেখে নাও 243-এর এ হচ্ছে গ্রাম সভা গঠনের কথা বলা হয়। 243-এর বি পঞ্চায়েতগুলির গঠনের সাথে সম্পর্কিত। 243-এর সি হচ্ছে পঞ্চায়েত বিন্যাসের সাথে সম্পর্কিত। ডি হচ্ছে আসন সংরক্ষণ, মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের সাথে সম্পর্কিত। ই হচ্ছে পঞ্চায়েতের মেয়াদের সাথে সম্পর্কিত। এইচ হচ্ছে পঞ্চায়েত দ্বারা কর আরোপের ক্ষমতা এবং তহবিলের সাথে সম্পর্কিত। আই হচ্ছে কি? আই হচ্ছে আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে আইতে। 343-এর আই দেখে নিবা। 343-এর কেতে তোমার হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সাথে সম্পর্কিত। 343-এর জেড এ হচ্ছে পৌরসভা নির্বাচনের সাথে সম্পর্কিত। লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত বলো? রিপিট হয়ে গেছে, তোমার হচ্ছে মাথায় রাখবা ব্যাডমিন্টন। তার সাথে দেখে নাও যে বুলিমিয়া শব্দটি দ্বারা কি বর্ণনা করা হয়, সেটা তোমাকে জানতে হচ্ছে যে বুলিমিয়া শব্দটি দ্বারা খাওয়ার ব্যাধিকে বর্ণনা করা হয়। তো দেখো এই খাদ্য অ্যালার্জি কি? খাদ্য অ্যালার্জি হলো একটি ইমিউনোলজিক প্রতিক্রিয়া যা একটি খাদ্য বা খাদ্য সংযোগ গ্রহণ, সংস্পর্শ এবং প্রশ্বাস গ্রহণের ফলে হয়, মাথায় রাখবে। আচ্ছা দেখো ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট-60 আইসোটোপ ব্যবহৃত, গুরুত্বপূর্ণ এই তথ্য, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে ক্যান্সারের চিকিৎসায় কোবাল্টের 60 আইসোটোপ ব্যবহৃত হয়। আর মাথায় রাখবে এটা পারমাণবিক চুলিতে কৃত্রিমভাবে তৈরি করা হয় এই কোবাল্টের 60 আইসোটোপটা। আয়োডিনের চিকিৎসায় 131-এর আইসোটোপ ব্যবহার করা হয়, যেটা গলগণ্ড এবং থাইরয়েড ক্যান্সার, মানে আয়োডিনের একটা আইসোটোপ কত? আয়োডিনের একটা আইসোটোপ হচ্ছে 131, আর এটা হচ্ছে তোমার ব্যবহার করা হয় গলগণ্ড এবং থাইরয়েড ক্যান্সার চিকিৎসার জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন 1 মিনিট দেখে নাও। বলছে কোন সংগঠন স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন যার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার? তুমি বুঝতেই পারছো স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা বলছে। আর্য সমাজ আমাদের সঠিক উত্তর। সালটা মাথায় রাখবে, 1875 সালে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজকে স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও যে বৈদিক শিক্ষার পুনরুজ্জীবন এবং তোমার হচ্ছে ধর্মের বৈদিক বিশুদ্ধতার আহ্বান জানানোর জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে চলো এই স্লোগানটা দিয়েছিলেন। ব্রহ্ম সমাজে প্রতিষ্ঠিত রাজা রামমোহনের কত সালে? 1828 সালে। সালটা মাথায় রাখবে, এই 3টে সালই। সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে 1873-এ। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রতিষ্ঠা করেছিল। তো দেখো আরবিআইয়ের মতে তোমার বলছে যে আরবিআইয়ের মতে ভারতে পরিষেবা খাত 1980-র দশকে জিডিপিতে এর জন্য দায়ী ছিল 38.6%, মাথায় রাখবে। 2021-22 দেখে নাও, 2021-22 কৃষিক্ষেত্রে, মানে কৃষিক্ষেত্রে তোমার হচ্ছে যে ভারতের জিডিপির পরিমাণ হচ্ছে 18.8%, শিল্প খাতে ভারতের জিডিপির পরিমাণ হচ্ছে 28.2%, পরিষেবা খাতে ভারতের জিডিপির পরিমাণ হচ্ছে 53%। আর এই যে 23-24-এ কত পার্সেন্ট সেটা কিন্তু আমি তোমাদের এই যে অর্থনীতির মধ্যে দেখো দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওখান থেকে কিন্তু ওটা দেখে নেবো, ওটাও কিন্তু এবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার এই মুহূর্তে সঠিক মাথায় নেই বলে আমি আর বলতে পারলাম না এখানে, ঠিক আছে, একটু দেখে নিও। যাই হোক সবাই একটু ভালো করে পড়ে নাও। তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি দেখো জিকের জন্য টেলিগ্রামে সমস্ত পিডিএফ আমি যেগুলো দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যা আমি করতে বলেছি সেইগুলো পড়ো। আর জিকের জন্য আমি যে টপিকগুলো তোমাদের বললাম সেই টপিকগুলো তুমি পড়ে নিবা। তার সাথে সাথে এই যে আমি বললাম তো এই দেখো এই 17টা মিনি যে তোমাদের ছোটো ছোটো যে ক্যাপসুলগুলো দিয়েছিলাম না, সেগুলো কিন্তু একটু বেছে বেছে পড়বা, সব পড়া লাগবে না। যেমন দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকে শুধু তুমি দেখবা খেলো ইন্ডিয়া ইউথ গেমসের যে পিডিএফ, তার মধ্যে দেখবা যে ভারত রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেটা আমরা পড়ে নেবো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ছোটো একটা পিডিএফ দিয়েছি 2 পেজ না 3 পেজ যাই হোক হবে, সেখানে ভারত রিলেটেড যা তথ্য আছে সেগুলো পড়বা, বাকি দেশেরগুলো পড়ার দরকার নেই। কারণ তুমি এসএসসি পরীক্ষা দেখলে পরে দেখবা বাকি দেশের মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে খুব কম আসে, খুব কম প্রশ্ন আসে। ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালো তথ্য আসে, মানে কি বলবো, যেগুলো ভারত রিলেটেড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যেও দেখতে হবে যে ভারত অন্য একটা দেশের সঙ্গে কি বাণিজ্য করলো কি না করলো, ঠিক আছে, সেই রিলেটেড তথ্য কিন্তু পরীক্ষা আসবে। অন্য দেশের সম্পর্কে আমাদের জানার দরকার নেই, ঠিক আছে। আর হচ্ছে আর এই যে
2023-24 এই PBRCS এর প্রশ্নগুলো আমি করাচ্ছি, ঠিক আছে? এইগুলো একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে? তাহলে পরে এনাফ। দেখো এতটা তো তোমাকে তো করতেই হবে বস, কেননা তুমি ভালো স্কোর করবা, ঠিক আছে? ভালো স্কোর করতে গেলে কিন্তু তোমাকে এতটা পড়তেই হবে, ঠিক আছে? তুমি আমি মনে করি তুমি এতদিনে ওই যে পিডিএফগুলো দিয়ে সেগুলো নিশ্চয়ই পড়ে নিয়েছো, এখন সেগুলো রিভিশন করবা। আর এই 1 ঘন্টার ক্লাস, একটা 1 ঘন্টার জিকে ক্লাস দেখে নিয়ে আরও 1 ঘন্টার মধ্যে তুমি আরেকবার রিভিশন করে নিতে তোমার অসুবিধাটা কোথায় কয়দিনে, তাই না? এখনও তো 15-17টা দিন রয়েছে, একটু ভালো করে পড়ে নাও। কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা, ঠিক আছে? রাখছি, সবাই ভালো করে পড়বা। জয় হিন্দ।